স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য গণমাধ্যমকে টার্গেট করে, বাহিনীগুলোকে লাঠিয়ালে পরিণত করে। এই জায়গাগুলো যখন করে তখন সেখানে তারা ভাবে যে তাহলে আর তাদের ক্ষমতা কণ্টকাকীর্ণ হবে না, এটা মসৃণ হবে। এই মুহূর্তে দেশের গণমাধ্যম ঠিক কেমন সময় পার করছে? দেখুন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা কিন্তু একটু আপেক্ষিক। আমরা স্বাধীনতাকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় একটু বিচ্যুতির জায়গাও আছে। গণমাধ্যম স্বাধীন থাকবে কি থাকবে না, এটা গণমাধ্যমের উপরও অনেকখানি নির্ভর করে। শুধুমাত্র দেশের পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি, এটার উপর যেমন অনেকখানি নির্ভর করে, তেমনি গণমাধ্যমের উপরও অনেকখানি নির্ভর করে। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে সেখানে গণমাধ্যম একেবারেই স্বাধীন জায়গাটা মধ্যে আছে। যে বিশেষ করে পশ্চিমা বিশ্বের কথা আমরা যদি বলি, সেখানে গণমাধ্যম স্বাধীন কিভাবে? সেখানে কোনো গণমাধ্যম পরিচালনার জন্য কোনো লাইসেন্সেরই প্রয়োজন হয় না। সেখানে কেবলমাত্র বাংলাদেশে যেরকম যে কোনো একজন যদি আমি আগামীকাল একটা ব্যবসা করতে চাই, তাহলে আমার সিটি কর্পোরেশনে গিয়ে আমি টাকা জমা দিলে, 6,000 টাকা দিলে একটা ট্রেড লাইসেন্স করতে পারি। এবং আমেরিকা, কানাডা, এই সব জায়গায় গণমাধ্যমের জন্য এইটুকুই, শুধুমাত্র তিনি যেহেতু একটা তার লেনদেনের ব্যাপার আছে, আর্থিক লেনদেনের ব্যাপার আছে, একটা গণমাধ্যম খোলার জন্য তাকে এরকম একটা ট্রেড লাইসেন্স করতে হয়। এরকম অনেকগুলো ট্রেড লাইসেন্স করে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি বাংলা ভাষার অনেক সংবাদপত্র সেখানে প্রকাশিত হচ্ছে। কোনো এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। সেখানকার সরকারের বিরুদ্ধে লিখছে, তাতেও তাদের কোনো এ নিয়ে তেমন দেখার বা নজরদারি করার কোনো বিষয় নেই। তো সেখানকার প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি, ইভেন স্বাধীনতার সময়ে আমাদের গণমাধ্যমের কী ভূমিকা ছিল, এটা অনেকে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অনেক শহীদ সাংবাদিক রয়েছেন। আপনারা জাতীয় প্রেস ক্লাবে ঢোকার পথে দেখবেন যে শহীদ সাংবাদিকদের একটি তালিকা আছে। এটা যেমন আছে, আবার শত শত সংবাদ মাধ্যম একেবারে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের হয়ে কিন্তু শিরোনাম করেছে, নিউজ করেছে। এই আমাদের দুঃখজনক ইতিহাসও আছে। তো এই সব মিলিয়ে একজন সাংবাদিক, একজন সম্পাদক, একটা সম্পাদকীয় প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করবে, তাদের মনস্তত্ত্বটা কি, এটার উপর সংবাদ মাধ্যমের স্বাধীনতার অনেকখানি নির্ভর করে। আমরা যদি এই যে 5ই আগস্টের আগের পরিবেশ পরিস্থিতির কথা বলি, গত 15-16 বছর আমি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম, 2 মেয়াদে মহাসচিব ছিলাম, তারও আগে কয়েক মেয়াদে সহকারী মহাসচিব থাকাকালেও অনেকটা ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করতে হয়েছে। এই সময়টাতে, পুরো সময়টাতে গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে। প্রায় প্রতি মাসের মধ্যে 8-10 দিনই মিছিল করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে এবং আমাদের সভা সমাবেশ করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায়, তারা 2009 সালের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরই তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, পাকাপোক্ত করার জন্য তারা প্রথমে যে কয়েকটি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে, এর মধ্যে গণমাধ্যম একটি। যে কোনো স্বৈরশাসক ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিচার বিভাগকে টার্গেট করে, স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য গণমাধ্যমকে টার্গেট করে, বাহিনীগুলোকে লাঠিয়ালে পরিণত করে। এই জায়গাগুলো যখন করে তখন সেখানে তারা ভাবে যে তাহলে আর তাদের ক্ষমতা কণ্টকাকীর্ণ হবে না, এটা মসৃণ হবে। তো সেই দিক থেকে গণমাধ্যমও গত 15 বছরে এরকম নিপীড়নের শিকার হয়েছে। সাংবাদিকরা প্রতি মাসে আমাদের 59 জন সাংবাদিক গত 15 বছরে খুন হয়েছে। এর মধ্যে সাগর রুনি সবচেয়ে বেশি আলোচিত হলো, এর বাইরে আরও 58 জন সাংবাদিক আছেন যাদের নিয়ে খুব বেশি আলোচনা হয়তো হয় না। অনেকে জানেন আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, প্রতি মাসে 25-30 জন করে সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছে, হয় তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেখানে চলে আসছি যে প্রতি মাসে 25-30 জন করে সাংবাদিক কেউ মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, এই কাজগুলো হয়েছে। 5ই আগস্টের পরে আমরা তো এটার মানে সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখার জন্য আমরা আশা করেছিলাম, আমাদের প্রত্যাশার জায়গা ছিল। কিন্তু কেন সেটা পুরোপুরি আমাদের হয়নি? এর কারণ হচ্ছে যে আমাদের যে 15-16 বছরের যে আমাদের মানসিক অবস্থা, মানসিক দাসত্বের জায়গায় আমরা চলে গেছি। সরকার তোষণ করে, ক্ষমতাকে তুষ্ট করে চলার যে আমাদের গণমাধ্যমের এক ধরনের
চর্চা হয়ে গেছে, এটার থেকে কিন্তু আমরা খুব বেশি বের হতে পারছি না। আপনি দেখবেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছেন তার প্রথম কি দ্বিতীয় ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন আমার সমালোচনা করুন, আমার ভুল ধরিয়ে দিন, আমি কোনো এ নিয়ে আমার কোনো আপত্তি থাকবে না। ইভেন এমনও ঘটনা আমি দুই একটা ঘটনা জানি, দুই একটি গণমাধ্যম যখন অতি মাত্রায় চাটুকারিতা করছে, প্রত্যেক দিন প্রথম পৃষ্ঠায় স্তুতি বাক্য দিয়ে আর্টিকেল লিখছে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফোন করে তাদেরকে বলা হয়েছে যে আপনারা এইসব করছেন, এসব কিন্তু প্রধান উপদেষ্টা পছন্দ করছেন না, এ ধরনের স্তুতিমূলক, এটা কারণ এটা ভিন্ন বার্তা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে করানো হচ্ছে কিনা। তো এই জাতীয় একটা পরিবেশও আমরা কিন্তু স্বাধীন হতে পারি না। আপনি দেখেন গণমাধ্যমের সংবাদপত্রের পাতা দেখলে, আমরা টেলিভিশনগুলো দেখলে, নিউজের যে প্যাটার্ন দেখলে, নিউজের লাইন আপ দেখলে, এই জায়গাগুলোতে যে ধরনের পরিবর্তন চলে আসার কথা ছিল সেটা হয় নাই। এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে নিজস্ব দুর্বলতার একটা জায়গা আছে। যারা ধরেন গত 15 বছরে নানান ধরনের ক্ষমতার হালুয়া রুটির পিছনে ছিল, ক্ষমতার চৌহদ্দির মধ্যে ঘোরাঘুরি করে অর্থ বিত্ত বৈভব গড়েছে, তাদের মধ্যে কিন্তু একটা ভয় রয়ে গেছে যে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের এগেনিস্টে যাই বা ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে যাই, তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে পারে, আমাদের যে অবৈধ অর্থ বিত্ত বৈভব এগুলাতে হাত পড়তে পারে। এসব কারণে একটা শ্রেণী কিন্তু আপনি দেখবেন যে সেভাবে স্বাধীনভাবে চর্চা করতে পারছে। আর খুব ক্ষুদ্র একটা শ্রেণী স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু তাদের আবার অন্য ধরনের প্রাতিষ্ঠানিক সংকটের জায়গা তাদের আছে।